Okay, temperature entropy diagram. আমরা জানি যে temperature and entropy they are connected to each other. এটা আজকে আমরা আলোচনা করব যে টপিক দিয়ে শুরু করব সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে এন্ট্রপি কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা ম্যাথমেটিক্যালি জানি। আমরা জানি যে কোনো সিস্টেমে যদি হিট সাপ্লাই দেওয়া হয় অথবা সেই সিস্টেম থেকে যদি হিট রিজেক্ট করা হয় তাহলে টেম্পারেচার যথাক্রমে বাড়ে এবং কমে। And from our previous lecture we know that entropy or change in entropy remains constant for a reversible cyclic process or for a reversible process. আজকে ঠিক এই মুহূর্তে যে টপিক দিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম, যেটাকে আমরা TS ডায়াগ্রাম এ নামেও ডেকে থাকি। অ্যান্ড ফর এ রিভার্সিবল সাইক্লিক প্রসেস, যেটার সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড বিউটিফুল এক্সাম্পল হচ্ছে আমাদের কার্নো সাইকেল। রিমেম্বার কার্নোট, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কার্নো, টি আমরা এখানে উচ্চারণ করি না, কার্নো সাইকেল। ওকে, যদি একটু দেখি যে সেই কার্নো সাইকেল কি, আমরা সবাই জানি যে কার্নো সাইকেল হচ্ছে ডেফিনেটলি একটা রিভার্সিবল প্রসেস যেটা কনসিস্ট করে দুটো আইসোথার্মাল কার্ভ অ্যান্ড দুটো অ্যাডিয়াবেটিক কার্ভ। স্টার্টিং পয়েন্ট ইজ A, then is moving to the point B, then point C to capital D, and D to A. So it has completed a cycle. Definitely এটা হচ্ছে আমার AB curve and CD curve are isothermal expansion and isothermal compression respectively. BC is adiabatic expansion and DA is adiabatic compression. যখন আইডিয়াল গ্যাস এই স্টেট থেকে বি স্টেটে যায় তখন তার টেম্পারেচার THA ফিক্সড থাকে, এবং যখন আইডিয়াল গ্যাস হিট সোর্স থেকে QH অ্যামাউন্ট অফ হিট রিসিভ করে। এবং আমি জানি যে যখন কোনো সিস্টেম হিট রিসিভ করবে তখন তার এন্ট্রপি বাড়বে, চেঞ্জ ইন এন্ট্রপি হবে পজিটিভ। এবং আমি এটাও জানি যে এই ক্ষেত্রে চেঞ্জ ইন এন্ট্রপি, যেটাকে আমরা ΔS দিয়ে ডেকে থাকি, ইজ ইকুয়াল টু হচ্ছে QH ওভার TH, right? And definitely QH over TH is a positive quantity কারণ সিস্টেম হিট রিসিভ করেছে। ওকে, আমাদের মনে রাখতে হবে এখানে টেম্পারেচার ছিল TH অ্যান্ড এইখানেও টেম্পারেচার TH। এরপরে পয়েন্ট বি থেকে যখন আমি পয়েন্ট সিতে যাব তখন আমার টেম্পারেচার কমে সি পয়েন্টে এসে টেম্পারেচার হবে আমার TL, অর্থাৎ লো টেম্পারেচার রিজার্ভার যে টেম্পারেচারে আছে সেই টেম্পারেচারের সমান টেম্পারেচার আমি আমার আইডিয়াল গ্যাসকে নিয়ে আসব। এবং পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে যখন আমি আসব তখন আমি কোনো রকম হিট এক্সচেঞ্জ করব না, তার মানে এই প্রসেসটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। এবং আমি জানি যে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের জন্য আমার চেঞ্জ ইন এন্ট্রপি ইজ ইকুয়াল টু 0, রাইট? দ্যার ইজ নো চেঞ্জ ইন এন্ট্রপি ফর এ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, যেটা আমরা গত লেকচারেই দেখেছি। অ্যান্ড পয়েন্ট সিতে যেখানে টেম্পারেচার হচ্ছে TL, সো নাও দ্য আইডিয়াল গ্যাস ইজ মুভিং টুয়ার্ডস দ্য পয়েন্ট ডি যেখানে টেম্পারেচার হচ্ছে TL, অর্থাৎ এইখান থেকে সি থেকে ডি এই পুরো প্রসেসটাই will be occurred at constant temperature TL, not TH, this is TL. And definitely এইখান থেকে এখানে যখন আমি আসব তখন আইডিয়াল গ্যাস লো টেম্পারেচার রিজার্ভারে QL অ্যামাউন্ট অফ হিট রিজেক্ট করবে।
যখন কোনো সিস্টেম হিট রিজেক্ট করে তখন চেঞ্জ ইন এন্ট্রপি হয় নেগেটিভ। সো সি টু ডি এই প্রসেসের জন্য চেঞ্জ ইন এন্ট্রপি হবে নেগেটিভ। সো মাইনাস কিউ এল ডিভাইডেড বাই টি এল, অ্যান্ড এটা হচ্ছে আমার একটা নেগেটিভ কোয়ান্টিটি, ইটস নেগেটিভ কোয়ান্টিটি, রাইট। এবং আমি জানি যে কিউ এইচ ওভার টি এইচ অ্যান্ড কিউ এল ওভার টি এল এর ম্যাগনিটিউড হচ্ছে সেম। একইভাবে যখন পয়েন্ট ডি থেকে পয়েন্ট এতে আইডিয়াল গ্যাস মুভ করবে, ইট উইল হ্যাপেন উইথ নো চেঞ্জ ইন হিট অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। সো ডেল এস চেঞ্জ ইন এন্ট্রোপি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কার্নো সাইকেল। নাও উই ওয়ান্ট টু সি দ্য টিএস ডায়াগ্রাম, অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড এন্ট্রোপি কীভাবে চেঞ্জ হচ্ছে। আমি এখানে দেখেছি যে এন্ট্রোপি চেঞ্জ এখান থেকে পজিটিভ, এখান থেকে এখানে এন্ট্রোপির কোনো চেঞ্জ নেই। এন্ট্রোপির চেঞ্জ ফর দিস সাইকেল ইজ নেগেটিভ, ফর দিস প্রসেস ইজ নেগেটিভ, অ্যান্ড দিস প্রসেস ইজ 0, রাইট? Now we are moving to look at the temperature entropy diagram. আমি ঠিক এই পয়েন্ট থেকে শুরু করব। আমি কনসিডার করে নেই যখন পয়েন্ট এ, তখন টেম্পারেচার হচ্ছে এখানে টিএইচ অ্যান্ড একটা সার্টেন এন্ট্রোপি তার আছে, এটা হচ্ছে আমার টিএইচ, এটা হচ্ছে টেম্পারেচারের টিএইচ স্কেল পয়েন্ট এ। আমি যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে মুভ করছি তখন টেম্পারেচার কনস্ট্যান্ট বাট এন্ট্রোপির ইজ গ্রেটার দেন 0, চেঞ্জ ইন এন্ট্রোপি 0। তেমন আমি এ থেকে বিতে যাচ্ছি, যখন এন্ট্রোপি বেড়ে যাচ্ছে, এই পয়েন্টের যে এন্ট্রোপি এবং পয়েন্ট বি এর যে এন্ট্রোপি, দে আর নট সেম। দ্য পয়েন্ট বি হ্যাজ মোর এন্ট্রোপি দেন পয়েন্ট এ, অ্যান্ড দ্যাটস ওয়াই চেঞ্জ ইন এন্ট্রোপি ইজ গ্রেটার দেন 0, রাইট? তার মানে আমি যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাব, আই হ্যাভ টু মেনটেন আ কনস্ট্যান্ট টেম্পারেচার বিকজ দ্য টেম্পারেচার ইজ সেম অ্যাট টিএইচ, বাট দ্য এন্ট্রোপি হ্যাজ বিন ইনক্রিজড টু আ গ্রেটার ভ্যালু। সো আমি এখান থেকে যখন, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার পয়েন্ট বি, তার মানে আমি যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর দিকে যাচ্ছি, টেম্পারেচার টিএইচ এ ফিক্সড বাট এন্ট্রোপি হ্যাজ বিন ইনক্রিজ টু আ গ্রেটার ভ্যালু। যখন এখান থেকে এখানে আসলাম তখন ইনিশিয়ালি পয়েন্ট এতে এন্ট্রোপি ছিল হচ্ছে এটা, আমি যখন বি পয়েন্টে গেলাম এন্ট্রোপি হ্যাজ বিন ইনক্রিজড টু দিস ভ্যালু, রাইট? যখন এটা হচ্ছে আমার ইনিশিয়াল এন্ট্রপি, সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল এন্ট্রপি, এটা হচ্ছে আমার ফাইনাল এন্ট্রপি বলা ঠিক হবে না এখানে, কারণ প্রসেস এখনও কন্টিনিউ করছে। তো আমি যখন পয়েন্ট বি থেকে সিতে যাচ্ছি তখন আমার কোনো এন্ট্রোপির চেঞ্জ নেই, বাট টেম্পারেচার কিন্তু কমে গেছে টিএলএ, বিকজ টিএইচ মাচ গ্রেটার, or TH is just greater than TL, much greater বলা ঠিক হবে না, কারণ এটা much greater নাও হতে পারে। ওকে, এটা একটা রিলেটিভ টার্ম যে কত বড় একটা থেকে আরেকটা। ওকে, মনে রাখতে হবে যখন আমি পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে পৌঁছেছি তখন কোনো রকম এন্ট্রোপির চেঞ্জ হয়নি। সো এন্ট্রোপির কোনো রকম চেঞ্জ না করে আমি টেম্পারেচার কমিয়ে দিয়েছি এবং আমি পয়েন্ট সিতে পৌঁছেছি। সো এখান থেকে এই পর্যন্ত কোনো এন্ট্রোপির কোনো চেঞ্জ নেই, বাট টেম্পারেচার কমে গেছে। সো এই পয়েন্টের টেম্পারেচার হচ্ছে আমার টিএল, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার টিএল, রাইট? So now we are going towards the point D with maintaining the temperature at TL. আমি যখন এই পয়েন্ট থেকে সি থেকে পয়েন্ট ডিতে যাব তখন একটা ব্যাপার স্পষ্টত যে পয়েন্ট ডি এর টেম্পারেচার হচ্ছে টিএল, পয়েন্ট টিএল। তার মানে আমি যখন এখান থেকে এই পয়েন্টে যাচ্ছি তখন আমার এন্ট্রোপির চেঞ্জ হয়েছে নেগেটিভ ভ্যালু, কিন্তু এই নেগেটিভ ভ্যালুটা আবার ডেফিনেটলি এই পজিটিভ ভ্যালু সমান, রাইট? সো আমি এখান থেকে যখন আমি টিএল এই টেম্পারেচারটা মেনটেন করে, কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করে এই পয়েন্টে আসব, তার মানে হচ্ছে ইনিশিয়ালি আমি যতটুকু এন্ট্রোপি বাড়িয়েছিলাম ঠিক এইখানে ততটুকু এন্ট্রোপি আমি কমিয়েছি, কারণ QH ওভার TH মাস্ট বি ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ QL ওভার TL। সো এখান থেকে যখন আমি এদিকে আসছি তখন ঠিক যতটুকু এন্ট্রোপি এখানে চেঞ্জ হয়েছিল
ইন পজিটিভ ডিরেকশন, ঠিক ততটুকু এন্ট্রপি এখানে চেঞ্জ হবে বাট ইন নেগেটিভ ডিরেকশন। সো আমাকে এক্স্যাক্টলি এই পয়েন্টে আসতে হবে, এন্ট্রপির এই ইনিশিয়াল পয়েন্টে আসতে হচ্ছে, রাইট? ফাইন, চমৎকার। এটা হচ্ছে আমার পয়েন্ট ডি, যেখানে টেম্পারেচার হচ্ছে আমার টিএল। এখন আমি কোন টেম্পারেচারের দিকে যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে পয়েন্ট এর দিকে, যখন তার টেম্পারেচার ছিল টিএইচ। তার মানে আমি ডি কিউ ইজ ইকাল টু 0, অর্থাৎ আমি যখন এইখান থেকে এই পয়েন্টে যাব তখন আমার এন্ট্রপির কোনো চেঞ্জ হবে না, বাট আমার টেম্পারেচার চেঞ্জ হয়ে টিএইচে যাবে। তার মানে আমি এখান থেকে যখন এখানে যাচ্ছি তখন আমার এন্ট্রপির কোনো চেঞ্জ না হয়ে টেম্পারেচার চেঞ্জ করে আমি টিএইচে যাচ্ছি। ডেফিনেটলি আই হ্যাভ কমপ্লিটেড আ ফুল সাইকেল। ইনিশিয়ালি আমি এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, ফাইনালি আমি এখানে সেই আমার জার্নি শেষ করেছি ফর আ কমপ্লিট সাইকেল। সো দিস ইজ হাউ টেম্পারেচার অ্যান্ড এন্ট্রপি আর কানেক্টেড ইন আ সাইক্লিক প্রসেস। তার মানে হচ্ছে আমি এখান থেকেও দেখতে পাচ্ছি যে ফর আ রিভার্সিবল সাইক্লিক প্রসেস দ্যার ইজ নো চেঞ্জ ইন এন্ট্রপি, কারণ আমি ইনিশিয়ালি এই স্টেটে ফিরে এসেছি। এখানে আমার যে এন্ট্রপি ছিল এক্স্যাক্টলি আমি সেই স্টেটে এসেছি, আমার এন্ট্রপি এখন এখানেই আছে। আমি একটু পরেই দেখবো যে এন্ট্রপি যে স্টেট ফাংশন, অর্থাৎ আমি ঘুরে ফিরে যেখানেই থাকি না কেন, ঘুরে ঘুরে যদি আমি আবার সেই পয়েন্টে আসি তাহলে আমার এন্ট্রপির কোনো চেঞ্জ হয় না, কারণ এন্ট্রপি ইজ জাস্ট এ স্টেট ফাংশন। এটা ডিপেন্ড করে কোনো একটা স্টেটের উপর। ইনিশিয়ালি সেই স্টেটের টেম্পারেচার, প্রেশার, ভলিউম অথবা অন্যান্য আনুষঙ্গিক রিলেভেন্ট যে প্যারামিটারগুলো কী ছিল তার উপর ডিপেন্ড করবে। ডাজেন্ট ম্যাটার যেটা কোন পথ হয়ে কীভাবে কোথায় ঘুরে ঘুরে আবার সেই পয়েন্টে এসছে। একটু পরে আমরা এটা প্রুভ করব। ওকে, সো এটাই ছিল আমাদের যে বিউটিফুল টেম্পারেচার অ্যান্ড এন্ট্রপির যে ডায়াগ্রাম। এখান থেকে ওটা স্পষ্টত যে এন্ট্রপির যে চেঞ্জ ইন আ রিভার্সিবল সাইক্লিক প্রসেস সেটা হচ্ছে আমার 0। এখন আমি যেটা একটু আগে আমি বললাম যে এন্ট্রপি হচ্ছে একটি স্টেট ফাংশন, সেই জিনিসটা আমি এখন প্রমাণ করব। বাট সেটা প্রমাণ করতে গিয়ে আমি আরও একটা জিনিস একই সাথে দেখাবো, সেটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি ফর অ্যান আইডিয়াল গ্যাস। এবং এখানে মনে রাখতে হবে আমি এখানে যে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে কিন্তু আইডিয়াল গ্যাসকে ইউজ করেছি। কার্নো সাইকেলে একটা আইডিয়াল কার্নো সাইকেল সবসময় ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে আইডিয়াল গ্যাসকে ইউজ করে থাকে। তা আমি এখন দেখাবো যে কোনো একটা আইডিয়াল গ্যাস যদি তার স্টেট চেঞ্জ করে নট নেসেসারি সেটা সাইক্লিক প্রসেস হতে হবে আর রিভার্সিবল প্রসেস হতে হবে। দ্য পয়েন্ট ইজ যখন কোনো একটা ওয়ার্কিং সাবস্টেন্স অ্যাজ এ আইডিয়াল গ্যাস তার স্টেট চেঞ্জ করে তখন তার এন্ট্রপির কীরকম চেঞ্জ হয়। ওকে, সো চেঞ্জ ইন এন্ট্রপি ফর অ্যান আইডিয়াল গ্যাস। চেঞ্জ ইন entropy for an ideal gas খুবই চমৎকার একটা টপিক। আমি আশা করছি we will find some interesting idea from this topic. So let's talk about the entropy change in case of an ideal gas. এবং আমি কিন্তু জানি যে ধরা যাক এটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাস চেম্বার। এখানে আইডিয়াল গ্যাস আছে, যখন তার টেম্পারেচার হচ্ছে টি, আইডিয়াল গ্যাসের ভলিউম হচ্ছে ভি অ্যান্ড প্রেশার হচ্ছে আমার পিভিটি। এটা হচ্ছে তার ক্রাইটেরিয়া। এখন আমি যদি এই সিস্টেমে একটা অ্যামাউন্ট অফ হিট ডি কিউ এন্ট্রি করি, অর্থাৎ ইফ দ্য সিস্টেম হ্যাজ বিন রিসিভড অ্যান অ্যামাউন্ট অফ হিট dq, the entropy must be increased, right? আমার dq হিট রিসিভ করার জন্য চেঞ্জ ইন এন্ট্রপি যেটা হবে del s is equal to integration of dq over at temperature t, initial state to the final state, right? একইভাবে যদি এই আইডিয়াল গ্যাস যখন তার p v and t এটা যদি অ্যান অ্যামাউন্ট অফ হিট dq রিজেক্ট করে তাহলে তার এন্ট্রপির যে চেঞ্জ ডেল্টা এস উইল বি ইকুয়াল টু dq ওভার টি I to final state f, but it will be negative কারণ entropy has been decreased by this amount, right? এখন প্রশ্ন হচ্ছে যে আমি ফর এক্সাম্পল আমি
এই স্টেটটা নিয়ে আলোচনা করছি যখন সিস্টেমে আমি হিট সাপ্লাই দিয়েছি। যদি আমি dq amount of heat সিস্টেমে সাপ্লাই করি তাহলে internal energy will be increased by some amount and there will be some work done by the gas, right? So from the first law of thermodynamics I can write down something like this: dq is equal to change in entropy plus work done p dv, right? এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি কোথায় ছিলাম, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাস যার ইনিশিয়াল প্রেশার হচ্ছে পিআই, ভলিউম হচ্ছে ভিআই অ্যান্ড টেম্পারেচার হচ্ছে টিআই। এখান থেকে আমি ফাইনাল স্টেটে এসেছি। দিস ইজ মাই ফাইনাল স্টেট আইডিয়াল গ্যাস, যখন প্রেশার হচ্ছে পিএফ, ভলিউম হচ্ছে ভিএফ অ্যান্ড টেম্পারেচার হচ্ছে আমার টিএফ। আমি জানি না পিএফ ভিএফ আর টিএফ এর মধ্যে কে বড় কে ছোট, ডাজেন্ট ম্যাটার। এখন এখান থেকে আমি লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু, যখন ইন্টারনাল এনার্জি ডি কিউকে আমি ইন টার্মস অফ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম লিখব, তখন লিখতে পারবো নাম্বার অফ মোল, অর্থাৎ এন মোল অফ গ্যাস নিয়ে যদি আমি কাজ করি, এন সিভি টেম্পারেচারের চেঞ্জ, কারণ ইন্টারনাল এনার্জির চেঞ্জ মানেই হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ, প্লাস পি টাইমস ডিভি। এখন যদি আমি ইকুয়েশনের বোথ পার্টকে টেম্পারেচার টি দিয়ে ডিভাইড করি, is equal to n cv dt over t plus p dv over t, right? এখন আমি dq by t, এটা হচ্ছে এন্ট্রপির যে কনসেপ্ট, রাইট? যদি আমি ইন্টিগ্রেশন করে দেই dq over t from ti to tf, এটা হচ্ছে dq, আমি জানি না কতটুকু হিট ছিল, সো ডেফিনেটলি এটা আমার জানার দরকার নেই। এটা হচ্ছে আই এবং এফ, ইনিশিয়াল স্টেট ফ্রম ফাইনাল স্টেট, আই এবং এফ দিয়ে বোঝালেই হয়ে যাবে। সো ইজ ইকুয়াল টু এন সিভি ইন্টিগ্রেশন অফ ডিটি ওভার টি, যখন টি আই থেকে টি এফ, প্লাস ইন্টিগ্রেশন অফ পি ডিভি ওভার টি, যখন ভি আই থেকে ভি এফ। সো ডেফিনেটলি dq বাই টি এটা হচ্ছে আমার এন্ট্রপি যখন ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে গিয়েছি, তার মানে হচ্ছে এস ফাইনাল স্টেট মাইনাস এস ফর ইনিশিয়াল স্টেট, যেটা কিনা এন্ট্রপির চেঞ্জ, যেটাকে একটু পরে আমি ডেল্টা এস দিয়ে রিপ্লেস করব, মাস্ট বি ইকুয়াল টু এন সিভি ডিটি বাই টি লগ ন্যাচারাল, ডেফিনেটলি টি এফ ডিভাইডেড বাই টি আই, প্লাস এখানে আমার মনে রাখতে হবে পি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ইন্টিগ্রেশনটা কার উপর, ডিভি এর উপর। সো আমি জানি যে ফর দ্য আইডিয়াল গ্যাস পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এখানে হচ্ছে পি বাই টি, টিটাকে যদি আমি নিচে নিয়ে আসি, পি ওভার টি ইজ ইকুয়াল টু এন আর ওভার ভি। সো ডেফিনেটলি আমি ইন্টিগ্রেশন অফ পি বাই টির পরিবর্তে লিখতে পারি এন আর ডিভি ওভার ভি, যখন ভিআই থেকে ভিএফ, রাইট? ইজ ইকুয়াল টু এন সিভি, এটাকে লিখবো হচ্ছে ডেল এস ইজ ইকুয়াল টু এন সিভি এল এন টি এফ ওভার টিআই, প্লাস হচ্ছে এন আর কনস্ট্যান্ট, সো এন আর এল এন ডিভি ওভার ভি হচ্ছে এল এন ভি, ভিএফ ওভার ভিআই, সো ভিএফ ওভার ভিআই, রাইট? সো আমি যদি 1 মোল অফ গ্যাস নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে এন্ট্রপির চেঞ্জ ফর অ্যান আইডিয়াল গ্যাস, যেখানে এন মোল অফ গ্যাস নিয়ে আমি কনসিডার করেছি। ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস আমি লিখবো এন ইজ ইকুয়াল টু 1, so change in entropy delta S is equal to CV ln TF over TI plus R ln VF over VI.
এইটা হচ্ছে আমার কোনো একটা আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপির যে চেঞ্জ, সে এন্ট্রপির চেঞ্জের রিলেশনশিপ। যখন দেখা যাচ্ছে যে ডেল্টা এস শুধুমাত্র কার উপর ডিপেন্ড করছে, ইনিশিয়াল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার, ইনিশিয়াল ভলিউম, ফাইনাল ভলিউম, এগুলোর উপর ডিপেন্ড করছে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ আমি এখান থেকে এই স্টেটে গিয়েছি, এখান থেকে এই স্টেটে যাওয়ার সময় আমি কি এই পথ দিয়ে গিয়েছি, নাকি এই পথ দিয়ে গিয়েছি, নাকি এই পথ দিয়ে গিয়েছি, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ আমি ইনিশিয়ালি কোথায় ছিলাম অ্যান্ড ফাইনালি আমি কোথায় আছি। ইনিশিয়ালি আমি যেখানে ছিলাম সেখানকার টেম্পারেচার এবং ভলিউম কী ছিল, পিভিটি কী ছিল, ফাইনালি আমি যেখানে আছি সেখানকার পিভিটি কী আছে, সেগুলো যদি আমি জানি তাহলে আমি এই প্রসেসের জন্য, অর্থাৎ এই স্টেট চেঞ্জের জন্য এন্ট্রপির যে চেঞ্জ সেটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এবং এটা আমি দেখছি, এখান থেকে আমি দেখছি কি, আমি দেখছি যে এন্ট্রপি কার উপর ডিপেন্ড করছে, ডেল্টা এস। এই ডেল্টা এস depends only on the properties of initial state, and initial state হচ্ছে আমার কোনটা, t and v, ti and vi. So del S depends only on the properties of initial state ti, vi, and the final state, and the properties of final state যেটা কিনা tf and vf. তার মানে হচ্ছে delta S doesn't depend on how the gas changes between two states. So delta S does not depend on how the gas changes between two states. তার মানে এখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করতে চাই, সেটা হচ্ছে এন্ট্রপি যেহেতু শুধুমাত্র ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, বাট কীভাবে কোন পথে সেই স্টেটে সে পৌঁছেছে তার উপর ডিপেন্ড করে না। তার মানে বেসিক্যালি এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন, যেটা শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করে, রাইট? তার মানে হচ্ছে এন্ট্রপি ইজ আ স্টেট ফাংশন। এন্ট্রপি ইজ স্টেট ফাংশন। যদিও আমি একটু পরে অন্য একটা ওয়েতে প্রমাণ করার চেষ্টা করব, বা প্রমাণ করব যে এন্ট্রপি ইজ স্টেট ফাংশন, বা এটাও চমৎকার একটা ওয়ে যেখান থেকে আমি দেখাতে পারি যে এন্ট্রপিটা একটা স্টেট ফাংশন। এবং এটা দেখাতে গিয়ে আমি একই সাথে এটাও দেখেছি যে আইডিয়াল গ্যাস যখন কোনো একটা স্টেট চেঞ্জ করে তখন তার এন্ট্রপির চেঞ্জটা কতটুকু হয়। এন্ট্রপির চেঞ্জ কতটুকু হলো যখন আমি এই প্রসেসে গেলাম, সেটা হচ্ছে ডেল্টা এস ইকুয়াল টু সিভি ln tf ওভার টি প্লাস আর ln vf ওভার vi, রাইট? সো ডেফিনেটলি, সো এটা হচ্ছে আমার এন্ট্রপি চেঞ্জ ফর অ্যান আইডিয়াল গ্যাস ইন টার্মস অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। এখানে টেম্পারেচার আছে অ্যান্ড ভলিউম আছে, বাট এখানে কিন্তু আরও একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে আমার আরও একটা ভ্যারিয়েবল আছে, থার্মোডিনামিক ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে প্রেশার। If we want to know the change in entropy in terms of temperature and pressure, so what is the way? আমি কিভাবে সেই পথে আগাবো? এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে ভলিউম, বাট আমি জানতে চাই যে এন্ট্রপির চেঞ্জ ইন টার্মস অফ প্রেশার সেটা কীরকম হবে, কারণ এখানে প্রেশারও চেঞ্জ হয়েছে। এখন এটা খুব ইজি, যদি আমি এটুকু জানি, ফর এক্সাম্পল দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার রোমান 1, রাইট? এখন আমি একটু এখান থেকে আমি যাত্রা শুরু করব যেখান থেকে আমি শেষ করেছি। এখন আমি জানি যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে আমার পিআই ভিআই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এন আর টিআই। যেহেতু একটু আগে আমি 1 মোল অফ গ্যাস নিয়ে ভেবেছি, এখনও যদি আমি 1 মোল অফ গ্যাস নিয়ে ভাবি, সেটা হচ্ছে আমার পিভি ইজ ইকুয়াল টু সিম্পলি আর টি। So initially RTI, and final state এর জন্য হচ্ছে PF VF must be equal to R times TF,
এখন আমি এই ইকুয়েশনটাকে যদি আমি এই ইকুয়েশন দিয়ে ডিভাইড করি, আমি কি পাবো? PF VF ডিভাইডেড বাই PI VI ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সিম্পলি TF ডিভাইডেড বাই TI, রাইট? আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি এখানে আমার আছে VF ওভার VI, আমি ভিকে রিপ্লেস করতে চাই P দিয়ে, সো VF ওভার VI ইজ ইকুয়াল টু হচ্ছে আমার PI TF, রাইট? সো PI TF ওভার PF TI যদি ভুল না করে থাকি। এটা হচ্ছে আমার আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য রিলেশন, যেখানে P, V and T দুটোই আছে, দুটো স্টেটের জন্য, রাইট? এখন আমি যেটা করব, ঠিক এইখানে VF ওভার VI এর পরিবর্তে লিখবো হচ্ছে এই ইকুয়েশনটা। সো ইকুয়েশন 1 becomes change in entropy is equal to CV ln TF over TI plus R ln PI TF divided by PF TI, alright? So is equal to CV ln TF TI plus R ln PI PF, যদি আমি এখানে যদি আমি PI PF ইন্টু TF TI লিখি তাহলে এটা ইন্টু আছে, সো প্লাস হয়ে যাবে R ln TF TI, রাইট? এখানে স্পষ্টত ln TF TI এটা কমন টার্ম আছে, সো আমি যদি একটু কমন টার্মটাকে কমন নেই তাহলে কি আসবে? CV প্লাস হচ্ছে আমার গ্যাস কনস্ট্যান্ট R, তার সাথে আসবে ln TF ওভার TI প্লাস R ln PI ওভার PF। সো আমি জানি যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আরও একটা সম্পর্ক আছে সিপি এবং সিভি এর মধ্যে। সিপি মানে সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর, সো সিভি প্লাস আর ইজ ইকুয়াল টু সিম্পলি সিপি ln TF ওভার TI প্লাস আর ln PI ওভার PF। এখানে ডেফিনেটলি TF ওভার TI, এখানে আছে PI ওভার PF, সো একই রকম রেশিও মেনটেন করার জন্য আমি লিখব CP, এটা হচ্ছে আমার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, ln TF ওভার TI মাইনাস আর ln, মাইনাস কেন লিখলাম? কারণ PFটাকে আমি উপরে নিয়ে যেতে চাই, সো PF ওভার PI। এটা হচ্ছে আমার এন্ট্রোপির চেঞ্জ ফর অ্যান আইডিয়াল গ্যাস ইন টার্মস অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার। এটাও কিন্তু যখন আমি একটা আইডিয়াল গ্যাসকে কোনো একটা স্টেট থেকে ফাইনাল স্টেটে নিয়ে যাচ্ছি, তখন ফাইনাল স্টেটের প্রেশার অ্যান্ড ফাইনাল স্টেটের টেম্পারেচারের সাথে ইনিশিয়াল স্টেটের টেম্পারেচার অ্যান্ড প্রেশার যদি আমি জানি, তাহলে এন্ট্রোপির চেঞ্জ কতটুকু হয়েছে সেটা আমি ইজিলি জানতে পারি, রাইট? তো বেসিক্যালি এইটা এবং এটা একই ইকুয়েশন, শুধুমাত্র হচ্ছে প্রথমটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রোপি ইন টার্মস অফ প্রেশার অ্যান্ড ভলিউম, এটা হচ্ছে আমার চেঞ্জ ইন এন্ট্রোপি ইন টার্মস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর আগেরটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রোপি ইন টার্মস অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, এটা হচ্ছে টেম্পারেচার অ্যান্ড প্রেশার, রাইট? এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমি ইনিশিয়াল স্টেটের প্রেশার অ্যান্ড টেম্পারেচার জানি, ফাইনাল স্টেটের প্রেশার অ্যান্ড টেম্পারেচার জানি, তাহলে আমি এন্ট্রোপির কতটুকু চেঞ্জ হয়েছে সেটা জানতে পারি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এন্ট্রোপি একটা স্টেট ফাংশন, রাইট? এস হচ্ছে একটা স্টেট ফাংশন, একটু আগে যে ব্যাখ্যাটা আমি দিয়েছি স্টেট ফাংশনের, এটা এখানেও মেনটেন করছে। তার মানে একটা আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রোপির চেঞ্জ আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি যদি আমি প্যারামিটারগুলো জানি, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটের প্যারামিটারগুলো যদি আমি জানি, রাইট? ফানি, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আই থিঙ্ক, এবং এখান থেকে তোমার এন্ট্রোপির একটা চমৎকার আইডিয়া আমার মনে হয় তোমার হয়ে গেল। ওকে, আমি এন্ট্রোপি যে একটা স্টেট ফাংশন, সেটাকে এখন আমি অন্য একটা ওয়েতেও কিন্তু প্রুভ করতে পারি।
এন্ট্রপি যে একটা স্টেট ফাংশন। আমি ধরে নিলাম একটা পিভি ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা গ্যাসের জন্য ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে একটা ফাইনাল স্টেট, অথবা আমি বলতে পারি এটা হচ্ছে স্টেট 1, এটা হচ্ছে স্টেট 2। সো সবসময় ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল দিয়ে বলি। এটা আমি বললাম এটা হচ্ছে স্টেট 1, এটা হচ্ছে আমার স্টেট 2। এখন আমি স্টেট 1 থেকে স্টেট 2-তে ফর এক্সাম্পল এভাবে গিয়েছি, যখন প্রেশার এবং ভলিউম এভাবে চেঞ্জ হয়েছে, এবং আমি যদি ধরে নিই এটা হচ্ছে আমার রিভার্সিবল প্রসেস অথবা একটা সাইক্লিক প্রসেস, তখন আমি এই পথ দিয়ে এখানে এসেছি, অর্থাৎ আমি 1 থেকে 2-তে গিয়েছি এবং 2 থেকে এই পথে আমি এখানে এসেছি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার পাথ এ, এটা হচ্ছে আমার পাথ বি। সো অ্যাজ ইট ইজ এ সাইক্লিক প্রসেস, আমি জানি যে সাইক্লিক প্রসেসের জন্য চেঞ্জ ইন এন্ট্রপি হচ্ছে আমার 0, রাইট? এটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেস। সো সাইক্লিক প্রসেস there is no change in entropy must be 0। যদি চেঞ্জ ইন এন্ট্রপি 0 হয়, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dq/t যখন স্টেট 1 থেকে স্টেট 2, এটা আমি না বলি কারণ আমি স্টেট 1 থেকে 2-তে গিয়েছি, সাইকেল কমপ্লিট করতে হলে 2 থেকে আমার 1-এ ফিরে আসতে হবে। সো dq/t ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0। যেহেতু এটা সাইক্লিক প্রসেসের সময় আমরা অনেক সময় এরকম একটা সার্কেল দিয়েও ডিফাইন করে থাকি, কারণ সার্কেল দিয়ে আমি বোঝাচ্ছি এটা হচ্ছে সাইক্লিক প্রসেস, সবসময় একই রকম প্যাটার্নে মুভ করছে। ওকে, এখন আমি এটাকে যদি ভেঙে লিখি, তাহলে এটা হচ্ছে আমার dq/t। যদি আমি স্টেট 1 থেকে স্টেট 2-তে যাই, যদি ফলো করি হচ্ছে আমি পাথ এ প্লাস dq/t, যখন আমি এখান থেকে এখানে এসেছি সাইকেল কমপ্লিট করার জন্য, আমি 2 থেকে 1-এ গিয়েছি কোন পথ ফলো করে? বি, এই পাথটা ফলো করে গিয়েছি। সো এন্ট্রপির টোটাল চেঞ্জ হচ্ছে এটা, একবার হচ্ছে এই পাথের জন্য এন্ট্রপির চেঞ্জ, আরেকবার হচ্ছে বি পাথের জন্য এন্ট্রপির চেঞ্জ। So for the cyclic process or for the whole process, there is no change in entropy. Change in entropy is equal to 0, right? এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1 ফর এক্সাম্পল। এখন আমি একটু চালাকি করে ধরে নেই যে আমি যখন পাথ 2-তে ছিলাম, তখন আমি বি পথ ফলো করে যখন আমি স্টেট 1-এ এসেছি, আমি অন্য একটা পথ ফলো করে আমি এতে আসতে পারি, যেটা হচ্ছে আমার পাথ সি, রাইট? তার মানে হচ্ছে আমি 1 থেকে 2-তে গিয়েছি স্টেট আর পাথ এ ফলো করে, যখন 2 থেকে আমি 1-এ এসেছি, আমি যখন সাইকেলটা কমপ্লিট করেছি, তখন আসার সময় আমি অন্য একটা পাথ, রাইট? তার মানে আমি আবার লিখতে পারি ডেফিনেটলি এটা হচ্ছে আমার ডেল এস ইজ ইকুয়াল টু 0 যখন আমি পাথ এ অ্যান্ড বি, রাইট? এখন যদি আমি ফর পাথ এ অ্যান্ড সি এটা ফলো করি, ডেফিনেটলি আমি লিখবো হচ্ছে এই সাইকেলের জন্য dq/t সাইক্লিক প্রসেসের জন্য এন্ট্রপির চেঞ্জ 0। ডেফিনেটলি এটা হচ্ছে আমার dq/t যখন আমি 1 থেকে 2-তে গিয়েছি, প্লাস dq/t যখন আমি 2 থেকে 1-এ এসেছি, এন্ট্রপির চেঞ্জ 0। বাট যখন আমি 1 থেকে 2-তে গিয়েছি, তখন আমি এ পাথ ফলো করেছি, যখন 2 থেকে আমি 1-এ গিয়েছি, তখন আমি সি পাথ ফলো করেছি। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। দেন ডেফিনেটলি ইকুয়েশন 1 something is equal to 0, equation 2-তে something is equal to 0, so definitely this something must be equal to this something. So from equation 1 and equation 2 আমি কি দেখতে পাচ্ছি যে এখানে একটা জিনিস কমন আছে, সেটা কি? সেটা হচ্ছে 1 থেকে যখন আমি 2-তে গিয়েছি, যখন আমি পাথ এ ফলো করেছি, রাইট? যখন আমি এ ফলো করেছি, তার মানে আমি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ dq/t যখন আমি 2 থেকে 1-এ গিয়েছি,
বি পাথ ফলো করে মাস্ট বি ইকুয়াল টু যখন আমি ডি কিউ ওভার টি 2 থেকে 1-এ গিয়েছি সি পাথ ফলো করে। তার মানে আমি যখন 2 থেকে 1-এ আসি সেটা আমি এ পথ ফলো করে আসি, বি পথ ফলো করে আসি অথবা সি পথ ফলো করে আসি, ডাজেন্ট ম্যাটার ইজ আমি কোথা থেকে কোথায় এসেছি, আমি ইনিশিয়ালি কোথায় ছিলাম, আমি ফাইনালি কোথায় এসেছি। আমি স্টেট 2 থেকে আমি স্টেট 1-এ এসেছি। এটা আসতে পারে আমি পাথ বি ফলো করে অথবা আমি পাথ সি ফলো করে আসতে পারি। এরকম করে যদি আমি পাথ 1-এ আসি 2 থেকে, তাহলে এন্ট্রপির চেঞ্জ সবসময় সেম। আমি যদি এখান থেকে এরকম পাথ ফলো করে এখানে আসি, আমি দেখাতে পারবো যে এন্ট্রপির চেঞ্জ সেম। অথবা যদি আমি এখান থেকে এই পাথ ফলো করে এখানে আসি, ডাজেন্ট ম্যাটার ইজ আমি কোথা থেকে কোথা গিয়েছি। তার মানে আমি এখান থেকে এখানে গিয়েছি। আমি বুঝতেই পারছি যে এন্ট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন। এন্ট্রপি শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করে, এন্ট্রপি পাথের উপর ডিপেন্ড করে না। সুতরাং এখান থেকে আমি দেখাতে পাচ্ছি যে এন্ট্রপি ইজ আ স্টেট ফাংশন। হাউ ফানি, রাইট? এন্ট্রপি ইজ স্টেট ফাংশন। ওকে, এখন আমি একটু জাস্ট মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেসের জন্য চেঞ্জ ইন এন্ট্রপি ইজ ইকুয়াল টু 0, তাই না? আমরা কালকে কফির যে এক্সাম্পল দিয়েছিলাম এন্ট্রপির আগের লেকচারে, যখন একটা কফি আমি যখন খাচ্ছি সেটা হচ্ছে টেম্পারেচার হারিয়ে এনভায়রনমেন্টের সাথে টেম্পারেচার যখন ইকুইলিব্রিয়াম স্টেটে যাচ্ছে, তখন আমি কিন্তু এন্ট্রপির চেঞ্জ যেটা আছে সেটা পজিটিভ। এবং আমি এটা খুব ভালো করেই কালকে দেখিয়েছিলাম। সো ইররিভার্সিবল প্রসেসের জন্য এন্ট্রপির চেঞ্জ অলওয়েজ 0। বাট এমন কোনো প্রসেস নাই যে প্রসেসের জন্য বা যে সিস্টেমের জন্য এন্ট্রপির যে চেঞ্জ সেটা হচ্ছে নেগেটিভ। হতে পারে একটা প্রসেসের কোনো একটা অংশের জন্য এন্ট্রপির চেঞ্জ নেগেটিভ হতে পারে, বাট হোল প্রসেসের জন্য এন্ট্রপি সবসময় 0 আইদার পজিটিভ। সো এরকম কোনো প্রসেস নাই। তার মানে এই সিস্টেমটা আসলে ইম্পসিবল প্রসেস। এরকম কোনো প্রসেস নেই যে প্রসেসের জন্য চেঞ্জ ইন এন্ট্রপি নেগেটিভ। তার মানে এন্ট্রপির যে চেঞ্জ সেটা আইদার 0 অর পজিটিভ। তার মানে হচ্ছে ডেল এস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 for all natural process, reversible or irreversible process, cyclic or non-cyclic প্রসেসের জন্য। এটাও কিন্তু একটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের একটা স্টেটমেন্ট, রাইট? সো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ ফর এনি প্রসেস চেঞ্জ ইন এন্ট্রপি ইজ আইদার 0 or greater than 0, either 0 or positive. This is the second law of thermodynamics, right? এটা আমি কালকে বলতে ভুলে গিয়েছিলাম, সেজন্য গত লেকচারে বলতে ভুলে গিয়েছিলাম বলে আজকে লেকচারটায় ভাবলাম এটা বলে দেওয়া উচিত। কারণ গত লেকচারে আমি দেখিয়েছি যে ডেল এস ইজ গ্রেটার দেন 0, এটাকে আমি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলেছি। ফাইন, দ্যাট ইজ ট্রু, বাট যখন ডেল এস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলবো, এটাকে আমি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু বলতে পারি। ওকে, নো প্রবলেম। এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো একটা ফ্রি এক্সপ্যানশনের জন্য এন্ট্রপির চেঞ্জ। আমরা কিন্তু ডিফারেন্ট প্রসেসের জন্য এন্ট্রপির চেঞ্জ পড়ছি। সো ইফ ইউ ফিল বোরিং, ডেফিনেটলি ইউ মে হ্যাভ আ কাপ অফ টি আর আ কাপ অফ কফি, বিকজ তুমি যখন স্টাডি করো, টেক ইট অ্যাজ এ ফান, টেক ইট অ্যাজ এ গেম। যদি তুমি পড়াশোনাকে বা স্টাডিকে একটা ফান হিসেবে বা একটা গেম হিসেবে নিতে পারো, দেন ইউ ডেফিনেটলি ফাইন্ড সাম ইন্টারেস্ট ফ্রম ইউর লার্নিং। আর যদি তুমি এটাকে একটা স্ট্রেসফুল ওয়েতে চিন্তা করো, তাহলে ডেফিনেটলি পড়াশোনা তোমার কাছে খুব ভারী কোনো কিছু মনে হবে যে বিশাল একটা বোঝা। সো আমি এখন একটা ফ্রি এক্সপ্যানশনের জন্য এন্ট্রপির চেঞ্জ ক্যালকুলেট করব। সো এন্ট্রপি চেঞ্জ ফর free
এক্সপ্যানশন। এখানে একটা নতুন টার্ম আমি ইউজ করেছি, সেটা হচ্ছে ফ্রি এক্সপ্যানশন। ফ্রি এক্সপ্যানশন এটা বলতে আমি আসলে কি বুঝি? ডেফিনেটলি এখানে কোনো একটা গ্যাসকে ফ্রি এক্সপ্যানশনের কথা আমি ভাবছি, রাইট? ফ্রি এক্সপ্যানশন হচ্ছে গ্যাসকে আমি এক্সপ্যান্ড করব। যেমন যদি আমি একটু খেয়াল করি সেটা হচ্ছে কোনো একটা সিলিন্ডারে যদি গ্যাস থাকে এবং সিলিন্ডারের সাথে যদি আমি একটা পিস্টন লাগিয়ে রাখি, তাহলে আমি এই পিস্টনটাকে উপরে উঠিয়ে গ্যাসকে এক্সপ্যান্ড করতে পারি, নিচে নামিয়ে গ্যাসকে কম্প্রেস করতে পারি। যখন আমি উপরে উঠাবো তখন ডেফিনেটলি আমি একটা কাজ করব, রাইট? একটা কাজ করব, যে কাজের পিডিভি এটা হচ্ছে আমার, কারণ আমি যদি এটাকে উপরে উঠাই তখন ভলিউম চেঞ্জ করছি। প্রেশারের সাথে যদি আমি ইনফিনিটিসিমালি স্মল অ্যামাউন্ট অফ ভলিউম মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাবো হচ্ছে আমার ছোট কাজ ইনফিনিটিসিমালি স্মল কাজের পরিমাণ, রাইট? এভাবে যদি আমি গ্যাসকে এক্সপ্যান্ড করি, এটা কখনোই ফ্রি এক্সপ্যানশন না। এটি কিন্তু আমার ফ্রি এক্সপ্যানশন না, কারণ আমি এখানে কাজ করেছি। বাট কোনো একটা সিস্টেম আছে, বাট আমি যদি এমনভাবে কোনো একটা গ্যাসকে এক্সপ্যান্ড করি যেখানে আমি কোনো কাজ করব না, এখানে যদি আমি পিস্টনটাকে উপরে তুলে এক্সপ্যান্ড করি অথবা কম্প্রেস করি, আইদার আমি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আর ওয়ার্ক ডান অন দ্য গ্যাস করব। বাট যদি আমি এরকম করে এক্সপ্যান্ড করতে পারি যেখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আর ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ইজ ইকুয়াল টু 0, বাট গ্যাসকে আমি এক্সপ্যান্ড করতে পেরেছি, তখন সে ধরনের এক্সপ্যানশনকে আমি বলবো ফ্রি এক্সপ্যানশন। এটা খুবই সম্ভব। যেমন আমি যদি দিস ইজ নট ফ্রি এক্সপ্যানশন, রাইট? দিস ইজ নট ফ্রি এক্সপ্যানশন বাট যদি আমি এরকম করে চিন্তা করি, আমার একটা গ্যাস চেম্বার আছে, এখান থেকে এ পর্যন্ত এটার মধ্যে গ্যাস আছে। ডেফিনেটলি এটা আমি আটকে দিচ্ছি একটা পার্টিশন ফর এক্সাম্পল, এবং এইখানে ঠিক ইকুয়াল ভলিউমের আরও একটা গ্যাস চেম্বার আছে, বাট এখানে কোনো গ্যাস নেই। এখানে আমি যে গ্যাসটা রেখেছি তার ভলিউম হচ্ছে আমার ফর এক্সাম্পল V1, এবং এখানে যে গ্যাস ভলিউম এখানে যে গ্যাস চেম্বারটা আছে যেখানে কোনো গ্যাস নেই, এইটুকের ভলিউম হচ্ছে আমার V1 এবং এইটুকের ভলিউম হচ্ছে আমার V1, রাইট? বাট আমি একটা পার্টিশন দিয়ে এটাকে সেপারেট করে রেখেছি। there is a partition to separate the gas chamber. এখন যদি আমি এই পার্টিশনটাকে ওপেন করে দেই, if the partition has been broken, তাহলে কি হবে? the gas has been expanded, gas will expand, রাইট? যদি আমি এই পার্টিশনটাকে ওপেন করে দেই, এখান থেকে যদি আমি এই স্টেটে যদি আমি যাই, আবার আমাকে একই জিনিস ড্র করতে হচ্ছে, so it's a kind of boring, no problem, I'm not that good at drawing, বুঝতেই পারছো তুমি। ওহো এটা তো এখানে থাকবে না, রাইট? সরি, যদি আমি এখান থেকে এই স্টেটে আসি, আমি নিচে দেখাচ্ছি, যদি এভাবে দেখালেই বেটার ছিল, নো প্রবলেম। যদি আমি এখান থেকে এখানে আসি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি পার্টিশনটাকে ব্রেক করে দিলাম যখন পুরো ভলিউম গ্যাস দিয়ে ফিল আপ হয়ে গেছে, যখন এটার V2 টোটাল ভলিউমটা হচ্ছে ডেফিনেটলি 2 টাইমস V1, কারণ এটা একটা V1, এটা একটা V1, 2 টাইমস V1। দেখো এখানে কিন্তু গ্যাসের এক্সপ্যানশন হয়েছে, বাট কোনো রকম ওয়ার্ক ডান হয়নি, কারণ এখানে কোনো রকম গ্যাসের উপর আমি কোনো প্রেশার অ্যাপ্লাই করিনি, গ্যাসের উপর আমি কোনো ইভেন ফোর্স অ্যাপ্লাই করিনি, বাট দ্য গ্যাস হ্যাজ বিন এক্সপ্যান্ডেড ফ্রিলি। সো দিস ইজ কল্ড ফ্রি এক্সপ্যানশন। এবং এখানে একটা চমৎকার জিনিস হচ্ছে, এখানে কোনো রকম প্রেশার নেই, কোনো রকম প্রেশার অ্যাপ্লাই করিনি, কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করিনি। যদি প্রেশার এবং ফোর্স অ্যাপ্লাই না করি, তার মানে কি, যদি কোনো প্রেশার এবং ফোর্স অ্যাপ্লাই না করি আমি, তার মানে হচ্ছে কোনো রকম কাজ হয়নি,
কোনো রকম কাজ হয়নি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু 0, রাইট? যদি ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে আমি সেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা আছে ডি কিউ, যদি আমি কোনো রকম হিট এখানে সাপ্লাই দেইনি, তারপরেও ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমি লিখতে পারবো ডি কিউ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস চেঞ্জ ইন ওয়ার্ক ডান ডি ডব্লিউ, রাইট? এখানে কিন্তু কোনো রকম কাজ হয়নি, যেহেতু কোনো প্রেশার এবং কোনো ফোর্স নেই, তার মানে কাজ নেই। সুতরাং আমি এটাকেই বলবো, যদি কোনো রকম ওয়ার্ক ডান ছাড়া কোনো রকম গ্যাসের এক্সপ্যানশন হয়, সে ধরনের এক্সপ্যানশনকে আমি বলবো ফ্রি এক্সপ্যানশন। সো এটা হচ্ছে আমার ফ্রি এক্সপ্যানশন, যেখানে ওয়ার্ক ডান নেই, net work done is equal to 0, but the gas has been expanded to a larger volume, to a larger extent. সো আমি এখানে ছিলাম এবং আমি দেখলাম যে এক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম হিট সাপ্লাই দিইনি, তার মানে হচ্ছে এখানে ডি কিউ ইজ অলসো 0। যদি ডি কিউ ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে হচ্ছে ডি ইউ চেঞ্জ ইন এন্ট্রপি মাস্ট বি 0, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যদি 0 হয়, তার মানে হচ্ছে ফাইনাল যে ইন্টারনাল এনার্জি মাস্ট বি ইকুয়াল টু ইনিশিয়াল যে ইন্টারনাল এনার্জি। এখন আমি জানি যে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। যদি ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ না হয়, তার মানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি, তার মানে ফাইনাল টেম্পারেচার মাস্ট বি ইকুয়াল টু ইনিশিয়াল টেম্পারেচার। এগুলো হচ্ছে ফ্রি এক্সপ্যানশনের কন্ডিশন, সবগুলোই ফ্রি এক্সপ্যানশনের কন্ডিশন। dw or w is equal to 0, dq is equal to 0, uf is equal to ui or tf is equal to ti. These all are the condition of free expansion. যদি এই কন্ডিশন ফুলফিল করে আমি গ্যাসকে এক্সপ্যান্ড করতে পারি, this type of expansion in thermodynamics is called the beautiful free expansion, রাইট? আমি এরকম ফ্রি এক্সপ্যানশনের জন্য এন্ট্রপির যে চেঞ্জ, সেই এন্ট্রপির চেঞ্জটা আমি এখন দেখতে চাই। ওকে, নো প্রবলেম। আমি যদি একটু উল্টো করে লিখি, সেটা হচ্ছে আমি লিখতে পারবো যে ইনিশিয়াল ভলিউম হচ্ছে আমার V1, অ্যান্ড ফাইনাল ভলিউম হচ্ছে আমার V2। এখানে ইনিশিয়াল এবং এফ দিয়েও লিখতে পারতাম, নো প্রবলেম। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভলিউম এবং V2 হচ্ছে আমার ফাইনাল ভলিউম। যেহেতু আমি ইনিশিয়াল এবং এফ এরকম সাবস্ক্রিপ্ট ইউজ করিনি, সো আমি লিখে দিলাম যে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভলিউম। এখন এন্ট্রপির চেঞ্জ কতটুকু হয়েছে যখন আমি এই স্টেট 1 থেকে স্টেট 2 তে গিয়েছি। এটা হচ্ছে স্টেট 1, এটা হচ্ছে আমার স্টেট 1। এখান থেকে যখন আমি স্টেট 2 তে গিয়েছি, তখন এন্ট্রপির চেঞ্জ কতটুকু হয়েছে। সো আমি এন্ট্রপির চেঞ্জকে কিন্তু লিখতে পারি যে ডেল্টা এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ ওভার টি, যখন আমি স্টেট 1 থেকে স্টেট 2 তে গিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি বলতে পারো স্যার এখানে তো ডি কিউ ইজ ইকুয়াল টু 0, সুতরাং চেঞ্জ ইন এন্ট্রপি 0। নো, এখানে আমি সরাসরি ডি কিউ ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো না, কারণ ডি কিউ ইজ ইকুয়াল টু সামথিং। আমি কিউকে কিউ হিসেবে না দেখে আমি প্রেশার ভলিউম এভাবেও লিখতে কিন্তু পারি। ইন্টারনাল এনার্জির সেই টার্মেও কিন্তু লিখতে পারি, প্রেশারের টার্মে লিখতে পারি, চেঞ্জ ইন ভলিউমের টার্মে ইভেন আমি লিখতে পারি। সো এখানে আমি ডি কিউ ইজ ইকুয়াল টু 0 বসাতে পারবো না, কারণ ডি কিউ ইজ ইকুয়াল টু আমি যদি 0 বসাই, সেটা হয়ে যাবে অ্যাডিয়াবেটিক প্রসেস। বাট উই আর টকিং অ্যাবাউট ফ্রি এক্সপ্যানশন, অ্যান্ড ফ্রি এক্সপ্যানশন ইজ নট দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস, রাইট? মনে রাখতে হবে, যদিও আমি এখানে টেম্পারেচার টিআই এবং টেম্পারেচার টিএফ দুটোই সেম পেয়েছি, তারপর আমি এটাকে কিন্তু আইসোথার্মাল এক্সপ্যানশনও বলতে পারবো না, রাইট? কারণ আইসোথার্মাল এক্সপ্যানশনের যে কনসেপ্ট সেটাও আলাদা, এটা হচ্ছে ফ্রি এক্সপ্যানশনের কনসেপ্ট। সো উই ক্যান নট পুট ডি কিউ ইজ ইকুয়াল টু 0, বরং আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডি কিউকে আমি লিখতে পারি হচ্ছে ডি কিউ, যেহেতু টেম্পারেচার এখানে চেঞ্জ হয়নি, সুতরাং আমি টেম্পারেচারকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। সো ডি কিউকে আমি লিখবো হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে আমার পি ডি ভি।
এখন চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটাও কিন্তু আমার 0, রাইট? সো 1/T পি ডিভি, দেখো এখানে কিন্তু ডিভি ইজ নট ইজ ইকাল টু 0, সো V1 থেকে V2তে কিন্তু আমি ইজিলি যেতে পারি, কারণ ইন্টারনাল এনার্জির চেঞ্জ নেই। যেহেতু সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হয় না, সুতরাং ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ কিন্তু আমি পাইনি, রাইট? এখন আমি পি ডিভির পরিবর্তে কি লিখতে পারি? পি এর পরিবর্তে লিখতে পারি, সো আমি পি এর পরিবর্তে লিখতে পারি যদি n মোল অফ গ্যাস নিয়ে আমি চিন্তা করি, n আর টেম্পারেচার ডিভাইডেড বাই ভি ডিভি, কারণ পি ভিজিকল হচ্ছে এনআরটি, সেই ইকুয়েশন ফ্রম V1 টু V2 ইজিকল টু হচ্ছে আমার 1/T টাইমস n আর টি ডিভি ওভার ভি হচ্ছে ln V2 বাই V1, right? So definitely টি কাটা, so n আর ln V2 মানে হচ্ছে আমার টুয়াইস V1। কারণ কি? কারণ হচ্ছে আমি ভলিউমকে ডাবল করেছিলাম, আমি এখানে ধরে নিয়েছিলাম যে এটাও V1 এটাও V1, সো এটা হচ্ছে আমার V2 ইজ ইকুয়াল টু 2V1, রাইট? সো ln V2 মানে হচ্ছে 2V1 ডিভাইডেড বাই হচ্ছে V1, সো n আর ln V1 কাটাকাটি ln2 n আর ln2, তার মানে হচ্ছে এইরকম ফ্রি এক্সপ্যানশনের ক্ষেত্রে চেঞ্জ ইন এন্ট্রপিকে লেখা যায় n আর ln2 এই ইকুয়েশনটা দিয়ে। তার মানে আমি যদি যতটুকু যে ফ্রি এক্সপ্যানশনের ক্ষেত্রে কতটুকু গ্যাসকে কী পরিমাণ গ্যাসকে আমি এক্সপ্যান্ড করেছি, যদি আমি n মোল গ্যাসকে এক্সপ্যান্ড করি এবং যদি আমি ভলিউমকে ডাবল করি, তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি পেয়ে যাব হচ্ছে nRln2, এটা আমার চেঞ্জ ইন এন্ট্রপি। দেখো এখানে চেঞ্জ ইন এন্ট্রপি কিন্তু পিভিটি, ফাইনাল স্টেটের ভলিউম, ফাইনাল স্টেটের প্রেশার, ফাইনাল স্টেটের টেম্পারেচার, এখানে কোনো টার্ম নেই, রাইট? যদি আমি ভলিউমকে 3 টাইমস চেঞ্জ করতাম তাহলে এখানে 3 আসতো। যদি V2 ইজ ইকাল টু 3V1 হতো বা 2.5V1 হতো, এখানে ln এর পর সেটাই হতো। এখানে আমি 2 গুণ করেছি, এখানে 2 এসছে। যদি আমি 1.5 গুণ করি ln 1.5 আসতো, যদি আমি 3 গুণ করতাম ln 3 আসতো। সো ডেফিনেটলি তুমি কতটুকু ভলিউম চেঞ্জ করেছো সেটা তুমি যদি জানো এবং কী পরিমাণ গ্যাসকে এক্সপ্যান্ড করেছো সেটা তুমি যদি জানো, you will be capable to determine the change in entropy for this free expansion. Alright, so change in entropy has been increased, তার মানে এখানেও কিন্তু এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, রাইট? এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, ডেল্টা এস ইজ গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে ফ্রি এক্সপ্যানশন হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস। সো ফ্রি এক্সপ্যানশন ইজ অ্যান irreversible process. সো এখানে আমি দেখলাম যে ইরিভার্সিবল প্রসেস বা ফ্রি এক্সপ্যানশনের ক্ষেত্রে এন্ট্রপির চেঞ্জ কিন্তু পজিটিভ, রাইট? ওকে, চমৎকার। ওকে, আমরা যখন কার্নো সাইকেল পড়েছি তখন একটা জিনিস আমরা একটু স্কিপ করে এসেছিলাম, সেই জিনিসটা একটু শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে টেম্পারেচার স্কেল। এটা ঠিক এন্ট্রপি রিলেটেড না, টেম্পারেচার, যেহেতু মাত্র আমার মনে পড়লো টেম্পারেচার স্কেল। কার্নো সাইকেলে আমরা কি পড়েছিলাম? কার্নো সাইকেলে পড়েছিলাম ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস QH ওভার TH, অথবা পড়েছিলাম ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস TH ওভার QH ওভার QL, রাইট? QL, TH ওভার এটা হচ্ছে আমার TL, এবং এখান থেকে আমি জানি যে QH ওভার QL মাস্ট বি ইকুয়াল টু TH ওভার TL, সো QH ওভার QL ইজ ইকুয়াল টু TH ওভার TL। এটাকে কিন্তু আমি একটা টেম্পারেচার স্কেল হিসেবেও চিন্তা করতে পারি, একটা টেম্পারেচার স্কেল হিসেবেও কিন্তু আমি এটাকে কনসিডার করতে পারি।
এটাকে এটাকে কীভাবে আমি টেম্পারেচার স্কেল হিসেবে চিন্তা করব? আমি যদি এরকম করে ধরি যে যে ফর আ কার্নো ইঞ্জিন ফর আ কার্নো ইঞ্জিন ফর আ কার্নো ইঞ্জিন operating between temperature T and ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। আমি জানি কিন্তু যে কোনো একটা সাবস্টেন্স বা ম্যাটার এর ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা কি, ওয়াটারের ক্ষেত্রে জানি, মার্কারির ক্ষেত্রে আমরা শিখেছিলাম প্রবাবলি। যদি কোনো কার্নো ইঞ্জিন, যেমন কার্নো ইঞ্জিন এখানে কোন কোন টেম্পারেচারের উপর কাজ করেছে, TH অ্যান্ড TL, হাই টেম্পারেচার সোর্স অ্যান্ড লো টেম্পারেচার রিজার্ভার, এই টেম্পারেচারের মধ্যে কিন্তু কার্নো ইঞ্জিন কাজ করেছে। এখন যদি কার্নো ইঞ্জিন টি এবং টি আর ট্রিপল পয়েন্ট, যে কোনো একটা আরবিট্রারি টেম্পারেচার টি অ্যান্ড ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, যদি এই দুটো টেম্পারেচারের মধ্যে কার্নো ইঞ্জিন কাজ করে, তখন এই ইকুয়েশনটাকে আমি কিভাবে লিখতে পারবো? তখন লিখবো হচ্ছে টির জন্য করেসপন্ডিং হিট হচ্ছে কিউ ডিভাইডেড বাই আমি যেটা লিখবো সেটা হচ্ছে টি আর এর জন্য করেসপন্ডিং যে হিট সেটা হচ্ছে আমার কিউ ট্রিপল ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টি ডিভাইডেড বাই টি ট্রিপল, রাইট? এখন এই টি ট্রিপল এটার একটা ভ্যালু আছে, সো আমি যদি টিকে লিখি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টি ট্রিপল টাইমস কিউ ডিভাইডেড বাই কিউ ট্রিপল, রাইট? এখন টি ট্রিপলের ভ্যালু হচ্ছে আমি জানি যে 273, যদি আমি ওয়াটারটাকে কনসিডার করি 273.16 কেলভিন টাইমস কিউ ডিভাইডেড বাই কিউ টিআর। এটা হচ্ছে আমার যে কোনো টেম্পারেচারের সাথে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার অ্যান্ড ট্রিপল পয়েন্ট অফ কিউ এর সম্পর্ক। অনেক সময় প্রবলেম কিন্তু এরকম আসে যে কিউটা দেওয়া আছে, কার্নো ইঞ্জিন কিউ দেওয়া আছে, কিউ ট্রিপল পয়েন্ট দেওয়া আছে, তোমাকে টেম্পারেচারটা বের করতে বলা হয়। সো এরকম যদি আসে, তুমি এ ধরনের ইকুয়েশন দিয়ে প্রবলেম কিন্তু সলভ করতে পারবে। এটা আমার তখনই বলা উচিত ছিল, বাট আই জাস্ট ফরগট। ওকে, নো প্রবলেম, লেটস টক অ্যাবাউট another point or another issue. ওকে, আমরা এখন আমরা কিন্তু থার্মোডাইনামিক্সের জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সব কিছু সম্পর্কে আমাদের এখন আমার মনে হয় যে ক্লিয়ার একটা পিকচার আমাদের ব্রেইনে আছে। এখন যদি আমি থার্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমি এন্ট্রপির যে কনসেপ্ট আছে সেটা আমাকে কনসিডারেশনে নিতে হবে। সো নাও উই আর heading to the topic entropy and third law of thermodynamics. Very interesting. Third law of thermodynamics. এখন এই থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এটা জানতে হলে আমাকে একটা ইকুয়েশন সম্পর্কে জানতে হবে, অথবা আমি যদি প্রথমেই থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এটা যদি লিখে ফেলি, সেটা হচ্ছে যে কোনো একটা স্টেট আমি যদিও জানি যে সরাসরি কোনো একটা স্টেটের এন্ট্রপি মেজার করা যায় না, উই জাস্ট ক্যাপেবল টু মেজার দ্য চেঞ্জ ইন এন্ট্রপি। তারপরেও থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাকে বলছে যে কোনো একটা সিস্টেমের এন্ট্রপি ক্যান বি রিটেন অ্যাজ S is equal to Boltzmann constant K তার সাথে হচ্ছে ln টাইমস W। এই W এটা হচ্ছে আমার নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেট। এখানে W হচ্ছে আমার যে সিস্টেমের এন্ট্রপি মেজার করছি সেই সিস্টেমের নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেট। সো নাম্বার অফ, আমি আসছি এগুলোর মানে কি, সো ভয় পাওয়ার কিছু নেই। নাম্বার অফ পসিবল মাইক্রোস্কোপিক স্টেট। সো এটাকে আমরা বলবো হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সপ্রেশন ফর এন্ট্রপি। মাইক্রোস্কোপিক expression of entropy.
এখন আমি এখানে একটা শব্দ ইউজ করেছি মাইক্রো স্টেট, আবার এটাকে বলেছি মাইক্রোস্কোপিক এক্সপ্রেশন অফ এন্ট্রপি। সো দ্য বোথ আর ভেরি ডিফিকাল্ট টার্ম, রাইট? সো নো প্রবলেম। আমি এখন যেটা নিয়ে আলোচনা করব, এটা আমি আগেই বলে নিলাম, এটা হচ্ছে এক্সপ্রেশন, এটাই হচ্ছে আমার থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এখন এটার মানে কি, অথবা এটা কিন্তু আমার সরাসরি থার্ড ল অফ থার্মোডাইনামিক্স না, আমি সরি, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আমি এই কনসেপ্ট থেকে পাবো, যেখানে আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমার এরকম একটা সম্পর্ক আছে যে কোনো একটা সিস্টেমের এন্ট্রপিকে আমি এভাবে লিখতে পারি, বোল্টজম্যান কনস্ট্যান্ট টাইমস সেই সিস্টেমের লগ ন্যাচারালের সাথে নাম্বার অফ মাইক্রো স্টেট। দিস ইজ নট, আমি সরি, আমি হয়তো একটু আগে এটাকে ভুলে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে ফেলেছি, বাট দিস ইজ নট দ্য এক্সপ্রেশন ফর থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এইখান থেকে আমি থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের কনসেপ্টে যেতে পারবো। ওকে, এখন এখানে আমি মাইক্রোস্কোপিক অ্যান্ড ম্যাক্রোস্কোপিক এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, অ্যান্ড সেই জিনিসগুলো আলোচনা করার জন্য আমি মাইক্রো স্টেট অ্যান্ড ম্যাক্রো স্টেট নিয়ে আলোচনা করব। সো ম্যাক্রো স্টেট অ্যান্ড মাইক্রো স্টেট, এই জিনিসগুলো আসলে কি, এরা কি, বিগ কোয়েশ্চেন, রাইট? এরা কি? এখন এরা মাইক্রো স্টেট কাকে বলছে এবং ম্যাক্রো স্টেট কাকে বলছে, এটা বোঝার জন্য আমি একটা চমৎকার থট এক্সপেরিমেন্ট করব। ধরা গেল আমার কাছে 1000টা, আমার কাছে 1000টা 5 টাকার যে আমাদের যে কয়েন আছে, সেই 5 টাকার কয়েন আছে। আমি ধরলাম নাম্বার অফ কয়েন হচ্ছে আমার এন, এবং এন এর ভ্যালু হচ্ছে 1000। 1 টাকার, 2 টাকার, 5 টাকার, যে টাকার কয়েন নিয়ে আমি ভাবি না কেন, আমার কাছে 1000 কয়েন আছে। এখন আমি যদি 1000 কয়েনকে একসাথে টস করি, তাহলে কি ঘটনা ঘটতে পারে? স্ট্যাটিস্টিক্যাল আমাকে বলে যে আমি যখন 1000 কয়েনকে, অথবা যত বেশি কয়েনকে আমি টস করব, সেই বেশি কয়েনের অর্ধেক সংখ্যক হয় হেড পড়বে, বাকি অর্ধেক সংখ্যক টেইল পড়বে। কিন্তু তুমি যখন 1000 কয়েনকে টস করবে, কখনো কিন্তু এরকম ঘটবে না যে 920টা কয়েন হেড পড়েছে, বাকি বাকি 80টা কয়েন টেইল পড়েছে। এরকম কখনোই হবে না। এরকম হতে পারে যখন আমি 10টা কয়েনকে, নাম্বার অফ কয়েন যদি খুব কম হয়, ফর এক্সাম্পল আমি যদি 5টা কয়েনকে টস করি, হতে পারে 5টা কয়েনই হেড পড়েছে, অথবা 5টা কয়েনই টেইল পড়েছে, অথবা 4টা কয়েন হেড পড়েছে, একটা কয়েন টেইল পড়েছে, 4টা কয়েন টেইল পড়েছে, একটা কয়েন হেড পড়েছে, এরকম হতেই পারে। বাট তুমি যদি এন সংখ্যাটাকে অনেক বেশি করে নাও, 500, 10,000, 10,000, 15,000, 20,000, 1,00,000 করো, তাহলে ডেফিনেটলি নাম্বার অফ কয়েন যাদের হেড পড়বে এবং নাম্বার অফ কয়েন যাদের টেইল পড়বে, এই দুটো ভ্যালু মোস্ট প্রবাবলি খুব কাছাকাছি হবে। এমন না যে 500ই হেড পড়বে অথবা 500ই টেইল পড়বে। ধরা গেল 520টা হেড পড়েছে, 480টা টেইল পড়েছে। হ্যাঁ, তাদের যে গ্যাপটা খুব বেশি হবে না। কিন্তু এই 500টা কয়েনকে যদি আমি যদি টস করি, তাহলে মোস্ট প্রবাবলি 500 হেড পাবো আমি, 500 টেইলস পাবো আমি। তাহলে এই 500 হেড এবং 500 টেইল মিলে একটা সিস্টেম, একটা স্টেট, এই স্টেটটাকে আমি বলবো হচ্ছে টুগেদার, এই স্টেটটাকে বলবো হচ্ছে আমি ম্যাক্রো স্টেট। ম্যাক্রো স্টেট, তার মানে এই ম্যাক্রো স্টেট কাকে বলছি? ম্যাক্রো স্টেট হচ্ছে যে কোনো একটা স্টেট, যে স্টেট দিয়ে আমি পুরো সিস্টেমটাকে কনসিডার করছি, পুরো স্টেটটাকে আমি ডিফাইন করছি, সেই স্টেটটা লার্জ স্কেলে যে স্টেটটা, সেটা হচ্ছে আমার ম্যাক্রো স্টেট। বাট যদি আমি ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা কয়েন নিয়ে ভাবি, তাহলে আমার সেই একটা কয়েন আইদার হেড অথবা টেইল। তার মানে ইনফরমেশন অ্যাবাউট ইন্ডিভিজুয়াল কয়েন উইল গিভ ইউ অ্যান আইডিয়া অফ মাইক্রোস্কোপিক স্টেট। তার মানে যদি আমি ইন্ডিভিজুয়াল কয়েন নিয়ে ভাবি, এটা আইদার হেড অর টেইল, এই ইন্ডিভিজুয়াল কয়েনের যে স্টেট, হেড অর টেইল, যেখানে 1000টা মিলে হচ্ছে আমার মাইক্রো স্টেট, সেখানে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা নিয়ে যদি আমি ভাবি, সেটা হয় হেড অথবা টেইল। এই আইডিয়াটা, ইনফরমেশন অ্যাবাউট ইন্ডিভিজুয়াল কয়েন উইল গিভ ইউ সাম আইডিয়া অফ আ স্টেট, অ্যান্ড দ্যাট স্টেট ইজ কল্ড মাইক্রোস্কোপিক স্টেট। তার মানে এই ইন্ডিভিজুয়াল কয়েনের যে স্টেট of individual coin is called microscopic state.
তার মানে কয়েন ওয়ান, যে কোনো একটা কয়েন আমি নিয়ে যদি ভাবি কয়েন ওয়ান, এটা হতে পারে হেড, এটা 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 হতে পারে, এটা হতে পারে ইট ওয়াজ হেড। কয়েন টু এটা হতে পারে ইট ওয়াজ টেইল। কয়েন থ্রি হতে পারে হেড, কয়েন ফোর হতে পারে হেড, কয়েন ফাইভ হতে পারে হেড, কয়েন সিক্স হতে পারে টেইল, কয়েন সেভেন হতে পারে টেইল। এরকম করে আমি যদি ইন্ডিভিজুয়াল কয়েনের ইনফরমেশন নিয়ে ভাবি, সেই ইনফরমেশনকে আমরা বলবো হচ্ছে অথবা সেই ইনফরমেশনের যে স্টেট, ইন্ডিভিজুয়াল কয়েনের যে স্টেট, দ্যাট স্টেট ইজ কল্ড মাইক্রোস্কোপিক স্টেট। তার মানে হচ্ছে দেয়ার ক্যান বি মেনি মাইক্রোস্কোপিক স্টেটস করেসপন্ডিং টু ওয়ান ম্যাক্রো স্টেট। যেমন এটা হচ্ছে একটা সিম্পল ম্যাক্রো স্টেট, এই ম্যাক্রো স্টেটের ভেতর হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক স্টেট থাকতে পারে, মাইক্রোস্কোপিক স্টেট কিন্তু থাকতে পারে। তার মানে হচ্ছে ফর এনি সিস্টেম দ্য মোস্ট প্রবাবল ম্যাক্রোস্কোপিক স্টেট ইজ দ্য ওয়ান। ম্যাক্রোস্কোপিক স্টেট যদি ওয়ান হয় উইথ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ করেসপন্ডিং মাইক্রোস্কোপিক স্টেট। তার মানে হচ্ছে ওয়ান ম্যাক্রোস্কোপিক স্টেট ক্যান কনসিস্ট অফ আ লার্জ নাম্বার অফ মাইক্রোস্কোপিক স্টেট। যখন কোনো কিছু লার্জ নাম্বার অফ মাইক্রোস্কোপিক স্টেট থাকছে তখনই কিন্তু লার্জ নাম্বার অফ ডিসঅর্ডার এখানে চলে আসছে। কারণ আমি যখন এন্ট্রপির কনসেপ্ট পড়েছিলাম তখন দেখেছিলাম যে স্টেট সংখ্যা যদি বেশি হয় তাহলে ডিসঅর্ডার বেড়ে যায়। তার মানে একটা সিস্টেমের ভেতর যত বেশি মাইক্রোস্কোপিক স্টেট থাকবে সেই সিস্টেমের ডিসঅর্ডার তত বেশি হবে এবং সেই সিস্টেমের এন্ট্রপিও তত বাড়বে। চমৎকার। তার মানে আমি কোনো একটা সিস্টেম নিয়ে যদি ভাবি, সেই সিস্টেমের মাইক্রোস্কোপিক স্টেট যদি আমি জানি যত বেশি হবে, আমি বলতে পারবো এটার এন্ট্রপি হচ্ছে তত বেশি, রাইট? এইখান থেকে আমি এই যে ডব্লিউটার কনসেপ্টটা পড়েছিলাম সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সপ্রেশন। এখান থেকে আমি পেয়েছিলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ পসিবল মাইক্রো স্টেট। তার মানে যে সিস্টেমের এন্ট্রপি আমি মেজার করছি সেই সিস্টেমের নাম্বার অফ মাইক্রো স্টেট যতগুলো, সেই নাম্বার অফ মাইক্রো স্টেট যদি জানি তাহলে সেই সিস্টেমের এন্ট্রপি কিন্তু আমি জানতে পারছি। সো ডব্লিউ ইজ নাথিং বাট দ্য নাম্বার অফ পসিবল মাইক্রো স্টেট। এখন হতে পারে ফর এক্সাম্পল আমার 3টা কয়েন আছে, আমার হতে পারে 3 কয়েন আছে, 3টা কয়েন আছে। 3টা কয়েনের মধ্যে এমন হতে পারে স্টেট অফ অল হেড, যখন আমি যখন টস করেছি তখন হতে পারে অল হেড। তার মানে এইচ যদি অল হেড হয় তাহলে আমি 3টা কয়েনের হেড এটা হচ্ছে একটা মাইক্রো স্টেট। সো ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তুমি বলতে পারো স্যার এটা তো একটা মাইক্রো স্টেট, এটা একটা মাইক্রো স্টেট, এটা একটা মাইক্রো স্টেট, এখন 3টা হওয়া উচিত। নো, দেখো তুমি 3টা থেকে কিন্তু সেম ইনফরমেশন পাচ্ছ। সো এটা হচ্ছে আমার একটা মাইক্রো স্টেট। এখন যদি এরকম হয় যে 2 হেড 1 টেইল, তাহলে কীরকম হতে পারে? এটা হতে পারে 2 হেড 1 টেল। সো হেড টেল হতে পারে হেড টেল হেড, হতে পারে টেল হেড। সো ডেফিনেটলি এখানে কয়টা? এখানে হচ্ছে 3টা। এটা হতে পারে, এটা একটা মাইক্রো স্টেট হতে পারে, এটা একটা মাইক্রো স্টেট হতে পারে, এটা একটা মাইক্রো স্টেট হতে পারে, রাইট? তার মানে এইখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3 পসিবল মাইক্রো স্টেট, রাইট? যদি এরকম হয় যে মাইক্রো স্টেট হচ্ছে নাম্বার অফ পসিবল মাইক্রো স্টেটকে আমি ডব্লিউ দিয়ে প্রকাশ করি, তাহলে একটু আগে আমি লিখেছি যে তাহলে সেই সিস্টেমের এন্ট্রপিকে আমি লিখতে পারবো দ্য এন্ট্রপি অফ এ মাইক্রোস্কোপিক স্টেট অর দ্য এন্ট্রপি of a macroscopic state is S is equal to Boltzmann constants ln that microscopic state। অর্থাৎ এই ম্যাক্রোস্কোপিক স্টেট আছে সেটা হচ্ছে আমার ডব্লিউ। যেমন একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম সেখানে এটা হচ্ছে এই টোটালটা হচ্ছে আমার
ম্যাক্রো স্টেট, যেমন এইখানে এই টোটালটা হচ্ছে আমার ম্যাক্রো স্টেট। এখন এই ম্যাক্রো স্টেটের মধ্যে কতগুলো মাইক্রো স্টেট আছে, পসিবল কতগুলো মাইক্রো স্টেট থাকতে পারে, সেগুলো হচ্ছে অনেক অনেক অনেক। যেমন পসিবল কতগুলো থাকতে পারে এটা। সুতরাং যে কোনো একটা ম্যাক্রো স্টেটের মধ্যে পসিবল মাইক্রো স্টেট কিন্তু অনেক থাকতে পারে। ওকে, এটা হচ্ছে আমার এন্ট্রপির যে এক্সপ্রেশন কোন একটা ম্যাক্রোস্কোপিক স্টেটের জন্য, যেখানে মাইক্রোস্কোপিক স্টেট হচ্ছে নাম্বার অফ পসিবল মাইক্রোস্কোপিক স্টেট হচ্ছে আমার ডব্লিউ। ওকে, এখন আমি একটু কোন একটা সিস্টেমে, কোন একটা ধরলাম কোন একটা আইডিয়াল গ্যাস বলি বা যে কোনো একটা সিস্টেম বলি, সেখানে কি আছে, সেখানে নাম্বার অফ মলিকুল আছে অথবা কোনো একটা পার্টিকেল আছে। যদি এটার টেম্পারেচার টি ইজ গ্রেটার দেন 0 হয়, আমি ধরে নিলাম এখানে পার্টিকেলগুলো ডিফারেন্ট স্টেটে আছে, ডিফারেন্ট স্টেটে আছে, র্যান্ডম কতগুলো স্টেটে আছে, দেন ডেফিনেটলি এখানে নাম্বার অফ মাইক্রো স্টেট যেটা ইজ গ্রেটার দেন 1, রাইট, ইজ গ্রেটার দেন 1, নাম্বার অফ পসিবল মাইক্রো স্টেট এখানে অসংখ্য। বাট যদি আমি এখান থেকে এই সিস্টেমটাই এরকম পাই যে টি ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিনে নিয়ে যাই, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে টেম্পারেচারটা অ্যাবসলিউট 0 ডিগ্রি কেলভিনের কাছাকাছি গিয়ে সবগুলো মলিকুল একই স্টেটে চলে আসছে, বা সবগুলো পার্টিকেল যে কোনো একটা স্টেটে চলে আসছে। যদি একটা স্টেটে চলে আসে, তার মানে হচ্ছে নাম্বার অফ ম্যাক্রোস্কোপিক স্টেট হচ্ছে 1 অ্যান্ড নাম্বার অফ পসিবল মাইক্রোস্কোপিক স্টেটও কিন্তু আমার এক্ষেত্রে 1। যদি এরকম হয়, সেক্ষেত্রে এন্ট্রপির এক্সপ্রেশন অর্থাৎ টি ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিনের জন্য যদি আমি কোনো সিস্টেমের এন্ট্রপি মেজার করতে চাই, তাহলে এন্ট্রপি এস ইজ ইকুয়াল টু হচ্ছে কে এল এন 1, কে এল এন 1 মানে হচ্ছে 0, সো এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, সো এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0। তার মানে আমি যদি টেম্পারেচার অ্যাবসলিউট 0 ডিগ্রি কেলভিনের দিকে অ্যাপ্রোচ করি, নাম্বার অফ মাইক্রো স্টেট কোন দিকে অ্যাপ্রোচ করবে? 1-এর দিকে অ্যাপ্রোচ করবে। যদি অ্যাবসলিউট 0 ডিগ্রি কেলভিনে আমি পৌঁছতে পারি, তখন নাম্বার অফ মাইক্রো স্টেট হয়ে যাবে হচ্ছে আমার 1। তার মানে হচ্ছে টি, ইফ টি টেন্ডস টু 0 ডিগ্রি কেলভিন, নাম্বার অফ মাইক্রো স্টেট টেন্ডস টু 1। যদি নাম্বার অফ মাইক্রো স্টেট টেন্ডস টু 1 হয়, তাহলে এন্ট্রপি টেন্ডস টু 0। তার মানে হচ্ছে ইফ দ্য টেম্পারেচার টি of any system approaches to 0, its entropy also approaches to 0. So if the temperature T of any system approaches to 0, its entropy also approaches to 0, রাইট। তার মানে এটাই হচ্ছে আমার থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাকে বলছে যদি কোনো সিস্টেমের টেম্পারেচারকে আমি 0 ডিগ্রির কাছাকাছি নিয়ে যেতে পারি, তার এন্ট্রপিকে আমি 0-এর কাছাকাছি নিয়ে যেতে পারবো। এখানে কিন্তু আমি দেখলাম যে এন্ট্রপি হচ্ছে 0 হয় যদি টেম্পারেচার টি ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিন হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু 0 হয়। বাট তুমি এমন কোনো সিস্টেম পাবে না যেখানে এন্ট্রপি নেগেটিভ এন্ট্রপি ইজ নট পসিবল। Positive entropy definitely possible, zero entropy possible, but negative entropy never possible. So third law of thermodynamics কে যদি আমি খুব সহজভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই, তাহলে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে আমার এস ইজ ইকুয়াল টু 0। কন্ডিশন হচ্ছে সিস্টেমের টেম্পারেচারকে 0 ডিগ্রি কেলভিন হতে হবে। যদি টেম্পারেচার 0 ডিগ্রি কেলভিন হয়ে যায়, তাহলে সবগুলো পার্টিকেল যে কোনো একটা স্টেটে চলে এসে, তার মানে হচ্ছে তার নাম্বার অফ পসিবল মাইক্রোস্কোপিক স্টেট তখন অন হয়ে যায়। যদি নাম্বার অফ পসিবল মাইক্রোস্কোপিক স্টেট অন হয়ে যায়, তার মানে এন্ট্রপি তখন 0 হয়ে যায়।
সো দিস ইজ আওয়ার থার্ড ল অফ থার্মোডিনামিক্স, ভেরি ইন্টারেস্টিং ল। তার মানে আমরা ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, সেকেন্ড ল, থার্ড ল অফ থার্মোডিনামিক্স এবং জিরোথ ল অফ থার্মোডিনামিক্স সম্পর্কে আমাদের আইডিয়াটা আশা করছি পরিষ্কার হয়েছে। তো আমি 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 আশা করছি যে আজকের লেকচার থেকে তুমি ডেফিনেটলি কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট শিখতে পেরেছো, যেটা তোমার আপকামিং এক্সামে হয়তো বা অনেকটা উপকারে আসলেও আসতে পারে। আমরা আজকের লেকচারটাকে আর বেশি লম্বা না করি, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকো। থ্যাংক ইউ, টাটা।